অনেকে বলেন না এই সময় নাই, বয়স নাই, কেমনে ঘুরবো। একটা ঘোরার উদাহরণ দিই আপনাদেরকে। বাংলাদেশের 64টা জেলা 64 দিনে পায়ে হেঁটে একজন মানুষ ঘুরেছে। সে হচ্ছে খরচ হয়েছে কত জানেন? 4,910 টাকা। ভাবতে পারেন, ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব হয়। এই যে আছেন, মানে ডাক্তার বাবর আলী বলাটাই ভালো। আমার কাছে রীতিমতো মানে বিস্ময়কর মনে হচ্ছে। আছে আমাদের সঙ্গে ডাক্তার বাবর আলী, বলেন তো এই সেই নায়ক। হ্যাঁ, কত সালের ঘটনা এটা? 2019 সালের ঘটনা। 2000, মানে টাকার দামটা যদি বলো কাছাকাছি ছিল আর কি। মানে সেই সময় 4,000 মানে 5,000 টাকায় কি হতো? কি হতো একটা ছোটখাটো বাচ্চাদের সাইকেল কেনা যেত। হ্যাঁ, আর উনি পায়ে হেঁটে, মানে এই পা, আমরা বলি শখ করে 11 নম্বর বাস। এই 11 নম্বর বাস কখনো জ্যামে পড়ে না, বুঝছো? আচ্ছা বলেন তো ডাক্তার বাবর আলী, আপনি কেন ঘুরলেন? হ্যাঁ, দেশ দেখার ইচ্ছা ছিল একটা, এবং আমার সাইকেলে ঘোরার সময় মনে হতো যে আরেকটা যদি আরও কোনো স্লো কোনো ওয়েতে ঘোরা সম্ভব হতো। তো ওইটাতে কী হয়, মানুষের সাথে অনেক ইন্টারাকশন করার সুযোগ হয়, যেটা আমি দূরপাল্লার বাসে বা ট্রেনে চড়ে গেলে, ট্রেন তো একদম চ্যানেল লাইন ধরে যায়, বাস তো তাও হয়তো কিছু জায়গায় খুব নির্দিষ্ট কিছু জায়গায় থামে। সাইকেলে ভ্রমণের সময় আমার মনে হচ্ছিল আমি এমন সব ছোট ছোট বাজারে দাঁড়াই, ছোট ছোট জায়গায় চায়ের জন্য দাঁড়াই, বা এমনিতেই হয়তো একটু জায়গাটা ভালো লাগলো দাঁড়ালাম, কিছু লোকজনের সাথে ইন্টারেকশন করার সুযোগ হচ্ছে, আমার গল্পটাও জানতে চাইছে, আমি ওর গল্পটা একটু জানতে চাইলাম। এই ইন্টারেকশনটাই আমার মনে হলো, তখন মনে হলো যে আরেকটু স্লোয়ার কোনো ওয়েতে যদি আমি ঘুরতে পারি, আরও বেশি লোকের সংস্পর্শে আসা সম্ভব হবে। তো সেই তাড়না থেকে দেশ দেখা একটা ডেফিনেটলি ছিল, আর সাথে এইটা তাড়না আরেকটা ছোট্ট জিনিস নিয়ে আমার কাজ করার ইচ্ছে ছিল। তো 19 সাল, ওই সময় সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পর্কে হয়তো খুব বেশি লোকজন জানতো না। তো আমার একটু আগ্রহ ছিল যে লোকজনকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এইটা যাতে লোকে কম ব্যবহার করে, কারণ প্লাস্টিক এমনিতে খারাপ আমরা জানি, কিন্তু রাতারাতি তো আর সেটার বিকল্প হয় না। আর সিঙ্গেল ইউজ প্লাস্টিক এর মধ্যেও খারাপ, যেটা আমি একবার ব্যবহার করছি, একটা চায়ের কাপ 5 মিনিট লাগে না একটা চা শেষ করতে, প্রকৃতি কেন সেটা 500 বছর ধরে সেটা বোঝা বহন করে। ইউজ করছে একটা পলিথিনের ব্যাগ, ইউজ করে ফেলে দিচ্ছি, পরিবেশকেও নষ্ট করছে। এবং 500 বছর ধরে কেন সেটা প্রকৃতি সেটা ঘানি টানবে, প্রকৃতি কেন ঘানি টানবে? এর জন্যই যে বাড়িতে আমি যাচ্ছিলাম ওই বাড়িতে একটা মা আছে, মা তো আর কাউকে না খাইয়ে ছাড়বে না। রাতের খাবার খাচ্ছি, পরের দিন সকালে আমি খুব ভোরে শুরু করতাম, যাতে আমি একটু যেহেতু লম্বা পথ হাঁটবো, তো আমি হয়তো 5:30 6টায় বেরোচ্ছি, মা নিশ্চয় 4টা 4:30টায় ওঠে আমার জন্য নাস্তা বানিয়েছে। ওই এলাকার একদম যদি ঐতিহ্যবাহী কোনো খাবার থাকে সেটা বানিয়েছে, আবার হয়তো পথে খাওয়ার জন্য আমাকে, মানে যেরকম ব্রাহ্মণ যেরকম মানে বেঁধেছে তো নিয়ে যায়, পুটলি করে দিয়ে দেওয়া না, হ্যাঁ, মায়েদের এই স্বভাবটা আছে। ওই জিনিসটাও আমি পেয়েছি। আচ্ছা, এই মাতৃত্ব নিয়ে আপনার মানে ওই মতটা কি, পার্সোনাল ফিলিংসটা কি মাতৃত্ব নিয়ে? হ্যাঁ, আমার তো মানে মায়েদের আত্মত্যাগ বা নারীদের আত্মত্যাগ ছাড়া তো মানে মানব জাতিটাই থাকতো না, এই এক কথায় বললে এইটাই আসলে। মানে যেই মা আপনাকে জন্ম দেয়নি, আপনার কোনো বন্ধুর মা বা পরিচিত, একদিনের পরিচিত, সে যখন আপনাকে খাওয়ায় দাওয়ায় আবার যাওয়ার সময় একটু পুটলি করে কিছু একটা দিয়ে দিল যে বাবা পথে খায়ও, যেহেতু আপনি পায়ে হাঁটবেন, হ্যাঁ পথে খায়ও, মানে তখনই মনে হয়েছে না যে এটাই তো মা। মানে মা তো এমনই করে, তাই না? একদমই, এইটা অসংখ্য মায়ের সংস্পর্শে আসলে আসার সুযোগ হয়েছে পুরো জার্নিতে। মায়েদের সঙ্গে এখন দেখা হলে কেমন লাগে? হ্যাঁ, আমার অনেকের সাথেই যোগাযোগ আছে। আমার খুব মানে মনে আছে, আমি যেদিন পঞ্চগড় থেকে হাঁটা শুরু করি, পঞ্চগড়ে 0 কিলোমিটার ওখানটায় আমি ভোরে শুরু করেছি, আমি অনেক কাউকে পাচ্ছিলাম না যে আমাকে ওই জায়গাটা একটা ছবি তুলে দেয়, আমি একটা স্মৃতি রাখতে চাইছিলাম যে এখান থেকে আমি জার্নিটা শুরু করেছি, কি হবে আমি জানি না আসলে, পরের 70-80 দিন পরে আমি অ্যাকচুয়ালি কোথায় থাকবো, বা আসলে আমি আদৌটা শেষ করতে পারবো। মানে শুরুতে মনে হলো শুরু করে দেই। হ্যাঁ, আমি প্রিপারেশন নিচ্ছিলাম, তারপরে তো অনেক কিছু তো থাকে, আমি সুস্থ আছি কিনা, আমার পরিবারের লোকজন সুস্থ আছে কিনা, পথে কোনো অসুবিধা হয় কিনা, যেহেতু নিরাপত্তা একটা বড় ইস্যু, লম্বা একটা সময়ের জন্য বেরোচ্ছি, ফিজিক্যাল ফিটনেস কেমন থাকে। তো প্রথম দিকে আমার হয়তো 1-2 জন দিন শেষে খোঁজ নিত, তো যত দিন বাড়ছিল আমি দিন শেষে অনেকগুলো ফোন কল পেতে শুরু করলাম যে বাবা আজকে কত দূর। আমি যেসব বাড়িতে থাকছিলাম যে পঞ্চগড়ে, হ্যাঁ মায়েরা বা ওই পরিবারে, হ্যাঁ ওই পরিবারের লোকজন যে একটু খোঁজ নিয়ে দেখো না ছেলেটা কদ্দূর গেছে আজকে। তো এরকম এটা বাড়তে থাকলো আর কি। এবং শেষ দিন আমি যেদিন কক্সবাজারে শেষ করলাম আমার হাঁটাটা, কক্সবাজার 0 কিলোমিটারে হলিডে মোড়ের ওই জায়গাটায়,
আমার মনে আছে ফরেস্ট গাম্প অনেকে নিশ্চয়ই দেখেছে ওই মুভি। হ্যাঁ, আমাদের ফরেস্ট খুব গাম্প প্রিয় যেমন movie। দৌড়াচ্ছে, অনেক লোক পেছনে দৌড়াচ্ছে। আমি যেদিন আসলে ওই যে হাঁটা শুরু করলাম, আর একটা লোক পেলাম না আমি যে আমাকে ছবি তুলে দিব, একজন ভ্যানওয়ালা। আমি খুব বেশি মানে পঞ্চগড়ে যেরকম শীতের সকাল, কেউ লোকজন নেই, একটা ভ্যানওয়ালা দয়া পড়ব, সে একটা ছবি তুলে দিল, তারপর হাঁটা শুরু করলাম। আর আমি যেদিন হাঁটা শেষ করছি, শেষ মনে হয় 3-4 কিলোমিটারে আমার বন্ধু বান্ধব চেনা অচেনা আমার পেছনে 50-60 জন লোক হাঁটছে। বাহ, আমি ফরেস্ট গাম আপনি বললে ফেললেন, আপনি ফরেস্ট গাম আপনার কি কোনো স্লোগান ছিল যে সিঙ্গেল ইউজের প্লাস্টিকের কথা বলছিলেন? হ্যাঁ, সে আমি যে সে নো টু সিঙ্গেল ইউজ প্লাস্টিক, লোকে যাতে ওই সময়টায় যদিও সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পর্কে 19 সালের কথা বলছি, অত বেশি কনসার্ন ছিল না, বা হয়তো অনেক জায়গায় আমাকে বলতে হতো প্রথমে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা কি, লোকে বুঝতো না। এরপরেই তো কোভিড চলে আসলো। আমি এটা হেঁটেছি আসলে অক্টোবর থেকে ডিসেম্বর 19 সালে। এরপরে কোভিড আসলো, এরপরে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের উপর এমন ডিপেন্ডেন্ট হলাম যে টং দোকান আমরা কখনো ভাবিনি যে এরা হয়তো সিঙ্গেল ইউজের কাপ ব্যবহার করবে, সবখানেই এবার সেটার চল শুরু হলো। এই স্লোগান কি কোনো স্পন্সর ছিল আপনার? না না, এই আসলে যে টাকাটা, এটা তো আসলে একদম 4,910 টাকা আমি নিজের বাড়িতে থাকলে মাসের চেয়ে আসলে আমার যে দেখা যায় যাতায়াত বাবদি এর চেয়ে বেশি অনেক সময় খরচ হয়ে যায়। আমরা যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে এই 4,910 টাকা, আপনি কি কোনো নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা নিয়ে বের হয়েছিলেন? হ্যাঁ, অল্প কিছু টাকা ছিল ওই সাথে, ওগুলাই খরচ করেছি। আমি অনেক বেশি টাকা সাথে ক্যারিও করতে চাইনি, তো এই টাকাটা আসলে একদমই মানে খুবই মিনিমাল একটা টাকা। তাহলে আমি আর একটা চিত্র, মানে আমি আপনাকে প্রশ্ন করতে যাচ্ছিলাম যে কোনো কিছু ছাড়া না ভেবে কোন দিক থেকে কোন দিকে যাবেন আপনি বেরিয়ে পড়ছেন, মনে হয়েছে না, একদম না ভেবে সেটাও বলবো না। ম্যাপিং করাটা খুব ইম্পর্টেন্ট ছিল। ম্যাপিং করা। আমি 64টা জেলায় ছুতে চেয়েছি, তো আমি এক জায়গায় একবার গিয়ে আবার সেম জায়গায় ব্যাক করতে হয়, এরকম ভাবে আমি কোনো কিছু করতে চাইনি। তো ম্যাপিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে ম্যাপিংটা করলেন, 64 জেলার কি জেলা সদরটাকে টাচ করেছিলেন? হ্যাঁ, সব জায়গায় জেলা সদর না, 64টা জেলা আমি ছুঁয়েছি। যেমন আমি যদি বলি মানিকগঞ্জ শহরে আমি এসেছি। হ্যাঁ, যেমন এখান থেকে আমি যখন রাজবাড়ি যাচ্ছি, তো রাজবাড়ি আর আমি সদরে যাইনি, গোয়ালন্দ গেছি। গোয়ালন্দ দিয়ে চলে গেছেন। হ্যাঁ, এরপরে এবার মধুখালী হয়ে আমি ফরিদপুর শহরেও যেতে হ্যাঁ, হবে, কিন্তু ফরিদপুর, হ্যাঁ, touch মধুখালী হয়ে এরকম ভাবে যাতে এই দীর্ঘ 64 পথে কি মানে কোনো সঙ্গী ছিল? আমার অ্যাকচুয়ালি ওরকমভাবে কেউ ছিল না, আমি একা ছিলাম। কিন্তু পথে নামলে যেটা হয়, অনেক সঙ্গী পাওয়া যায়। তো আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা আমার সাথে চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে এসে 2 দিন 3 দিন করে হেঁটেছে। সবচেয়ে বেশি হেঁটেছে আমার এক দাদা আছে, মৃৎশিল্পী, উনি টেরাকোটা আর্টিস্ট, খোকনদা, উনি মানিকগঞ্জের লোক অ্যাকচুয়ালি, যাই হোক সাভারে থাকেন। তো খোকনদা হেঁটেছে, আমার ফরহান ভাই, আমার ক্লাবের আরও কয়েকজন বড় ভাই হেঁটেছে। আবার আমি যে জেলায় গেছি সেই জেলার লোকজন হয়তো আমার সাথে পাশের জেলা পর্যন্ত গেছে, দিন শেষে ওরা বাসে পাশের জেলায় ফিরে এসছে। মানিকগঞ্জে আমার মনে আছে, মানিকগঞ্জে আমি যখন হাঁটছিলাম, এইখানেরই একটা স্কুলে আমি একটা ছোট্ট অ্যাওয়ারনেস প্রোগ্রামের মতো করেছিলাম গিলন্ডের ওখানটায়, ওরা আমার সাথে 8-10 কিলো হেঁটেছে। তো এরকম পথে আমি অনেক সঙ্গী পেয়েছি। মানে আপনি কখনো লোনলিনেসটা ফিল করেন না, আমি এমনিও আমার নিজের সঙ্গ খুব ভালো লাগে, তো এমনিতে আমার সেটা নিয়ে একদমই অসুবিধা নেই। নিজের সঙ্গে নিজের কথা বলা একদমই আমার এটা খুব পছন্দ। কিন্তু হ্যাঁ, সঙ্গী থাকলে হয়তো হ্যাঁ আবার নানান বিষয় নিয়ে কথা হয়, সেটাও ভালো লাগে। মানে পথ আসলে পথ দেখায় না? একদম একদম। মানে যখন বের হইলেন তো একা, বাসা থেকে যে কেউ আপনি কাউকে সাথে পাবেন এমনটা তো নিশ্চয়ই তখন ভাবেন নাই। এই জার্নিটা আমি একা করতেও চেয়েছি, কিন্তু পরে যে সঙ্গী সাথী যোগ হলো সেটা তো এনজয় করছেন। হ্যাঁ, সেটা এনজয় করেছি। ঠিক আছে, আমার সাথে কয়েকদিন হাঁটছে, ভালো লাগছে। এর বেশিরভাগ আমার খুব চেনা লোকজন, আবার হয়তো একদমই অচেনা কেউ আমার সাথে ভাবলো যে আমার এক ছোট বোন আছে কান্তি রাজশাহীর, ও আমার সাথে বললো ওর জেলায় যাওয়ার পরে আমি তোমার সাথে নাটোর যেতে চাই, চলো। মানে আপনার কি পছন্দের কোনো জেলা ছিল, যে এমন কোনো জেলা আছে? না, ওরকম আমি যেহেতু আমি তো চট্টগ্রামের মানুষ, এমনিতে আমার খুব পছন্দের জায়গাগুলা পার্বত্য চট্টগ্রামের 3 জেলা, যেহেতু আমি পাহাড় পছন্দ করি, ওই জেলাগুলা। কিন্তু এর বাইরেও বাংলাদেশটা আসলে সুন্দর, এবং সবচেয়ে মানে ডেফিনেটলি দর্শনীয় অনেক কিছু আছে, প্রকৃতি আছে, অনেক কিছু আছে, হেরিটেজের অনেকগুলো স্থান আছে। কিন্তু দিন শেষে তো মানুষই সুন্দর, মানে এটা মানুষই সুন্দর। 64 জেলা হাঁটতে গিয়ে এটাই মনে হয়। আচ্ছা, অভিজ্ঞতাটা কি ছিল আপনার? যদি সার্বিক একটা তো মায়ের অভিজ্ঞতা পেলাম, মানুষ পেলেন, যে মানুষকে আসলে আমরা মানুষ খুঁজি, আর এছাড়া আর কি অভিজ্ঞতা যেটা চট করে এখন মনে পড়ছে? অনেকগুলাই মানে একটু ইন্টারেস্টিং সব অভিজ্ঞতা হয়েছে। অনেকে আমাকে ভেবেছে যে
ওই সময় পদ্মা সেতুর কাজ চলছিল, তো কল্লা কাটুনি নামে একটা জিনিস খুব লোকজন শোনা যেত। আমাকে অনেকে জিজ্ঞাসা করছে, অনেকে ব্যাগের মধ্যে কি, যেহেতু আমি লম্বা সময়ের জন্য বেরিয়েছি, ব্যাগে কি। আবার আমি চুয়াডাঙ্গা বা ঝিনাইদহের ওই দিকটাতে হচ্ছে, ওইদিকে প্রচুর ভুট্টা চাষ হয়। তো আমি তো শুধু হাইওয়ে ধরে হেঁটেছি এমন না, আমি চেষ্টা করতাম ছোট রাস্তা ধরে হাঁটার, তাহলে মানুষের সাথে বেশি মেশা যায়। তো তখন লোকজন ভাবতো আমি কীটনাশকের হচ্ছে কোনো এজেন্ট বা Dealer. বিক্রি করি। হ্যাঁ, যেহেতু আমি ক্ষেতের পাশ দিয়ে হাঁটছি, তো এগুলো খুব জিজ্ঞাসা করতে এরকম আপনি যে interest। হেঁটেছেন, এমন তো না যে আমরা হাত পা ছেড়ে যে হাঁটাটা, সেটা তো সম্ভব ছিল না। আপনার সঙ্গে ব্যাকপ্যাক ছিল, কি কি ছিল, মানে কত কেজি কি কি ছিল একটু বলা যাবে? হ্যাঁ, খুব বেশি প্রয়োজনীয়। না, হ্যাঁ খুব বেশি আমি ওয়েট ক্যারি করিনি। আমার যে ব্যাকপ্যাক, এটা 35 লিটারের ব্যাগ, বা আমার ধারণা 7-8 কেজির বেশি হবে না। 7-8 কেজিও না, আরো হয়তো কমই হবে। কি কি ছিল? আমি পার্সোনালি আমি মিনিমালিস্ট লাইফ লিড করি। আমার এটা হচ্ছে কি নিতে হবে এটা জানার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি নিতে হবে না এটা জানা। তো আমি হচ্ছে, আমার মনে আছে আমার 2 সেট কাপড় ছিল, মানে এরকম কুইক ড্রাই প্যান্ট যেগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, রাতে পরার জন্য 2 সেট কাপড় ছিল এইটুকু। আর মনে হয় ছোটোখাটো আনুষঙ্গিক খুব প্রয়োজনীয় 2-1টা জিনিস, এটা গামছা বা এই টাইপের। কোনো ওষুধপত্র? হ্যাঁ, অল্প একদমই বেসিক ওষুধপত্র ছিল, যেহেতু আমাদের দেশে ওষুধের দোকানের হ্যাঁ। কোনো কমতি নাই, রাতে লাগে ওষুধ না। পাওয়া যায়। ধরেন যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, এমন একটা জায়গায় নির্জন এরিয়া, কোথাও হয়তো তাঁবু টানিয়ে থাকতে হবে, এরকম কোনো প্রস্তুতি না ছিল? তাবু আমার কখনোই তাবু টানিয়ে থাকতে চাইনি। আমার জীবনে অসংখ্যবার ক্যাম্পিং করা হয়েছে, তো আমি এখন চেষ্টা করি একটু যে তাবু না, আমি আসলে মানুষের কাছাকাছি থাকলে ওই লোকজনের সাথেও তো ইন্টারাকশনটুকু হয়। যে এখন আমি এবার আজকে অনেকদিন বাদে মানিকগঞ্জ এলাম, তো এসে আমার প্রথম মনে পড়লো যে আচ্ছা, তৌফিক ভাই নামে একজন ছিল, উনি মানিকগঞ্জের। আমার মানে ওই যে জেলার নাম মনে পড়লে না, আমার 2-1টা চেহারা ভেসে ওঠে আগে, সবার আগে। তখন আমরা এদের সঙ্গে যোগাযোগ করি। হ্যাঁ, না আজকে যেমন ওরকম যোগাযোগ কোনো সমস্যা কি হয়েছিল, কোনো বিপদ? না, লাকিলি হয়তো আমি খুব মানুষের খুব পজিটিভ বলবো ইমেজারিটা দেখেছি, এটা হইতে পারে। হয়তো ব্যক্তি জীবনে সে হয়তো অন্য একটা, আমরা যেরকম অনেকের একটা মুখোশ আছে, হতেই পারে এরকম যে আমি হয়তো খুব পজিটিভ সাইডটা দেখেছি। ওই যে খুব যেটা বড় কোনো বললেন অসুবিধা না। পদ্মা সেতুর ওই সময়টা, হ্যাঁ, ওগুলো হতো, এটা পথে নামলে খারাপ কিছু তো হতে পারতো, তাই না? পথে নামলে এইসব হতেই পারে, এগুলা খুব বড় মুশকিলের কিছু নয়। মব কালচারটা আমাদের নতুন কিছু না, অনেক পুরনো আসলে, ঠিক না? হ্যাঁ, ওরকম কখনো আসলে যেটা হয় শঙ্কা হয়েছিল কি? না, আমার মনে হয় যে পথে নামলে কি হয়, পথের ছাপ আসলে চোখে মুখে পড়ে, লোকে বোঝে আর কি, লোকে বোঝে। যে আচ্ছা এর দ্বারা আমার কোনো হার্ম হবে না। এবং এটা আমি আসলে আরো পরে শ্রীলঙ্কা হাঁটতে গেছি, তখন আমাদেরকে দেখলে না, আমি যদিও ভিন দেশ থেকে এসেছি, শ্রীলঙ্কার পুরো লেন্থ হাঁটছি, কিন্তু লোকজন না দেখে বুঝছিল যে আচ্ছা এরা পথিক। মানুষ বোধহয় মানুষের চোখ দেখলেও বুঝতে পারে না। একদম। আসলে আচ্ছা, আপনি কি পেলেন এই ঘুরে, যদি 64 জেলা ঘোরা? ঘুরে আমি বলবো যে মানে 64 জেলার একটা অংশ আর কি, আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার সাথে থেকে যাবে, এটাই মনে হয় সবচেয়ে বড় প্রাপ্তি আর কি। বিশাল আমার অভিজ্ঞতা। আমি তো এই প্রকৃতির টাইমলাইনের খুব ছোট্ট একটা অংশ লিড করছি। খুবই প্রকৃতি যে এখন থেকে যে সৃষ্টির পর থেকে এই পর্যন্ত যে প্রকৃতির যে টাইমলাইন, যদি 4.5 বিলিয়ন বছরও ভাবি, তার জায়গায় আমার আয়ু, আমি খুব দেশের গড় আয়ু পেলেও তো 70 বছর পাবো, সেই জায়গার মধ্যে এইটুকু এক্সপিরিয়েন্স আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকে, এটাই মনে হয় সবচেয়ে বড় আচ্ছা, পাওয়া। গণনার ফ্র্যাকশনেও থাকে না এই টাইমটা। একদমই না। আচ্ছা, এটা শুনে আমার একটা মনে হলো যে আমরা তো মনে করি যে ঘুরতে যাওয়া মানে হচ্ছে যৌবনকালে টাকা পয়সা রোজগার করব, হ্যাঁ, ছেলে মেয়ে মানুষ করব, এই করব, একটা সময় টাকা পয়সা জমায় শেষ বয়স ফেরা করে কাটাই দিব। আচ্ছা, বাবর আলী, এই যে ঘোরাঘুরি, মানুষ আসলে কখন ঘুরতে যাবে, এটা নিয়ে কি মনে হয় আপনার? কখন ঘোরা উচিত, কোন বয়সে? একটা হলো বয়স হচ্ছে মানে এখন থেকেই শুরু করা উচিত, যে বয়সে আছে আর কি। আর একটু বয়স হয়ে গেল যে আমরা ভাবি যে এখন আমাদের দেশের তো 40-50 হলে আমরা ভাবি আরে আমার অনেক রেসপন্সিবিলিটি। ইটস নেভার টু লেট আসলে, এবং কোনো কিছু শুরু করার জন্য। আমার হয়তো একদিন অন্য অব্লিগেশন ছিল, সেটার জন্য আমি করে উঠতে পারিনি, এখন তো হয়তো পারি। নাকি কোনো একটা গ্যাপ টাইম কি বেছে নিয়েছিলেন, নাকি বের হতে বলে ইচ্ছে করছে বেরিয়ে গেছে, কোনটা ছিল? না, আমি ওই সময় আমি পড়াশোনা এর বেশ আগে শেষ হয়ে গেছে, আমি তখন চাকরি করছিলাম। আমি কক্সবাজারে হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের লার্জেস্ট যে রিফিউজি ক্যাম্প, সেটাতে আমি IOM বলে একটা অর্গানাইজেশনে কাজ করতাম। তো 20 মাস আমি কাজ করেছি, আমার জীবনের এখনও পর্যন্ত টানা কনজিকিউটিভ চাকরি করার সবচেয়ে লংগেস্ট ডিউরেশন। তো ওই সময় আমি খুব হাঁপিয়ে উঠেছিলাম যে আমি প্রত্যেক দিন আমার শেষ 5-6 মাস প্রত্যেক দিন মনে হতো আমি কি আসলে এই লাইফটা চেয়েছিলাম।
আমার তো চেয়েছিলাম আমি প্রত্যেক দিন আমি নতুন কিছু দেখব, নতুন কিছু দেখে মুগ্ধ হব, নতুন কিছু দেখে বিস্মিত হব, নতুন একটা জায়গায় সানরাইজ দেখব, নতুন একটা জায়গায় সানসেট দেখব। আমি তো এই লাইফ চাইনি। তো পরে আমি চাকরিটা ছেড়ে দিই এবং আমার বাবাকে বলেছি আমি 6 মাস হচ্ছে কিচ্ছু করব না, আমি শুধু ঘুরে বেড়াবো। তো 2 মাস আমি ইন্ডিয়াতে ছিলাম। ইন্ডিয়াতে আমি যেহেতু মাউন্টেনিয়ারিং করি, 3,000-6,000 মিটার পর্বতে গেলাম। সেখান থেকে ফিরে এরপরে আমার অনেক দিনের শখ ছিল আচ্ছা 64 জেলা হাঁটবো। এবার ভাবলাম যে সেটা এবার একটু প্ল্যানিং করতে গিয়ে 20-25 দিন যে সময় লাগলো, খুব ভালো একটা প্ল্যানিং করেছি। যদিও ঠিক আছে প্ল্যানিং করতে আমি গুগল আর্থ, গুগল ম্যাপ এগুলো হেল্প নিয়েছি, কিন্তু যে কোনো আসলে বলা যায় যে মানচিত্র সবচেয়ে মানে বড় মানচিত্র আঁকা হয়তো মানুষের মনে, যেটা এবার অনেক দিন ধরে চাচ্ছিলাম, এবার আছে মনে হলো যে ফাইনালি ইমপ্লিমেন্ট করি আর কি। তো ওই 6 মাসের গ্যাপে এরপরে আমি আবার চাকরি জীবনে ফেরত গেছি আসলে। এই যে আপনি যে পায়ে হেঁটে ঘুরলেন, কিভাবে সম্ভব হলো যে মাত্র 5,000 টাকায় প্রায় 64 দিনে আপনি কি দৌড়াইছেন নাকি? না না, একদমই হাঁটতাম আমি খুব ধীর পায়ে, দেখতে দেখতেই তো যাওয়া, দেখার জন্যই তো বেরোনো আসলে। তো আমার যেটা এত কম টাকা খরচ হওয়ার একটা কারণ হলো আমি লোকের বাড়িতে থেকেছি আসলে। আমার চেনা মেডিকেল কলেজে আমার ক্লাসমেট 175 জন ক্লাসমেট ছিল, মানে সব মিলে 180 এরকম ক্লাসমেট ছিল। আমার চাকরি জীবনের বন্ধু বান্ধব ছিল, অ্যাডভেঞ্চার করতাম, নানান সূত্রে অনেক লোকজনকে চিনতাম, পরিচিত এরকম লোকের বাড়িতে ছিলাম। চেনা এরকম লোকজনের বাড়িতেও ছিলাম। আর বেশিরভাগ ক্ষেত্রে আমার ওই যে টাকাটাও খরচ হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা আমি হয়তো দুপুরের খাবার বাবদ, মানে আমি যেবার যে চলতে পথে। অনেক ধন্যবাদ বাবর আলী। বাবর আলীর সঙ্গে কথা বলে আমার যেটা মনে হইলো যে ওই যে ঘুরতে যাওয়া বলতে যে আমরা একদম শেষ জীবনটা ঘুরে ফিরে কাটাবো, আসলে কিন্তু তা না। হাঁটুতে জোর থাকতেই বেরিয়ে পড়ুন।